যাতে পরবর্তী অংশগুলো লিখতে আপনার সুবিধা হয়। কালো রাত। লেখক মোহাম্মদ ইমরান। গল্পের প্রধান চরিত্র সাদ্দাম। সেদিন সে মামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। গোধূলি ফুরিয়ে রাত তখন সবে জেঁকে বসেছে। বনের সরু পথ ধরে হাঁটার সময় বুকটা তার দুরুদুরু করছিল, বিশেষ করে যখন সে বনের মাঝখানের সেই বিশাল শিমুল গাছটার নিচে এসে পৌঁছাল, তখন ভয়ে শরীরটা যেন হিম হয়ে এল। এই শিমুল গাছ নিয়ে এলাকায় অনেক কথা প্রচলিত আছে। বড়দের মুখে সাদ্দাম শুনেছে গভীর রাতে নাকি এখানে এক রহস্যময় পরীর দেখা মেলে। সাদ্দাম ভাবল দ্রুত পা চালিয়ে এই জায়গাটা পার হতে হবে। হঠাৎ পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠের ডাক ভেসে এল। ভয়ে সাদ্দামের কলিজা শুকিয়ে গেলেও সে সাহস সঞ্চয় করে আস্তে করে পেছন ফিরে তাকাল। দেখল গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী এক তরুণী। সাদ্দাম বিস্ময় আর ভয় মিশিয়ে জিজ্ঞেস করল, তুমি কি জানো না এটা শিমুলতলা? একা একা এই রাতে এখানে কি করছো? মেয়েটি অদ্ভুত এক মায়াবী হাসি দিল। তারপর ধীর স্বরে বলল, তুমি যে পরীর গল্প শুনেছ সেটা যদি আমিই হই? সাদ্দামের চোখের পলক পড়ার আগেই মেয়েটি শিমুল গাছের অন্ধকার ঘেরাটোপে মিশে গেল। সাদ্দাম আর এক মুহূর্তও দেরি করল না। এক দৌড়ে কোনোমতে বাড়িতে এসে পৌঁছাল। তার বিধ্বস্ত চেহারা দেখে বাবা মা অস্থির হয়ে জানতে চাইলেন কি হয়েছে। সাদ্দাম হাঁপাতে হাঁপাতে সব খুলে বলল। একরাশ আতঙ্ক আর ঘোর নিয়ে সেদিন সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার চোখের পাতা এক হচ্ছিল না। গল্পের পরবর্তী প্লটে পরদিন সকালে সাদ্দামের চোখে মুখে রাতের সেই ঘোর লেগেছিল। সে আর দেরি না করে সোজা চলে গেল পাড়ার প্রবীণ দাদুর কাছে। দাদু তখন দাওয়ায় বসে তামাক টানছিলেন। সাদ্দাম পাশে বসে অনুরোধের সুরে বলল, দাদু, ওই শিমুল গাছের তলার রহস্যটা আমাকে একটু খুলে বলো। কাল রাতে আমি সেখানে যা দেখেছি তা কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। দাদু লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সাদ্দামের দিকে তাকালেন। তারপর ধীর গলায় বলতে শুরু করলেন সেই বহু বছরের পুরনো কাহিনী। বহু বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল যার নাম ছিল মায়া। মেয়েটি দেখতে ছিল ঠিক ওই পরীর মতোই সুন্দর, কিন্তু তার জীবনটা ছিল বড় কষ্টের। মায়া বনের গাছপালা আর পশু পাখিদের খুব ভালোবাসত, কিন্তু গ্রামের কিছু স্বার্থলোভী মানুষ তার ওপর চড়াও হয়েছিল। তারা বনের গাছ কাটতে চেয়েছিল, আর মায়া তাতে বাধা দিয়েছিল। পরিণামে তাকে চরম অপবাদ সয়ে গ্রাম ছাড়তে হয়েছিল। অভিমানে আর কষ্টে মায়া ওই শিমুল গাছের নিচেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মরার পর মায়ার আত্মা আর গ্রাম ছেড়ে যায়নি। গ্রামের মানুষের প্রতি তার মনে জমেছিল পাহাড়সম ঘৃণা আর ক্ষোভ। সে রাতের অন্ধকারে মানুষকে ভয় দেখাত, ভুল পথে নিয়ে যেত। মানুষ তাকে অশুভ আত্মা বা ডাইনি বলে ঘৃণা করতে শুরু করল। কিন্তু একদিন এক সাধু পুরুষ ওই গাছের নিচে এসে বসলেন। তিনি বুঝতে পারলেন মায়া আসলে খারাপ নয়, সে কেবল ভালোবাসার কাঙাল। সেই সাধু মায়ার আত্মার সাথে কথা বললেন। তিনি তাকে বোঝালেন যে ঘৃণার আগুনে জ্বললে মুক্তি পাওয়া যায় না। তিনি মায়াকে গ্রামের মানুষের ওপর থেকে ঘৃণা সরিয়ে প্রকৃতির রক্ষক হওয়ার পথ দেখালেন। সেই থেকে মায়া আর কাউকে ক্ষতি করে না। সে এখন বনের পাহারাদার। যারা বনের ক্ষতি করে না বা মনে কোনো পাপ রাখে না, তাদের সামনে সে মাঝে মাঝে সুন্দর রূপ ধরে আসে। দাদু সাদ্দামকে বললেন, সাদ্দাম, তুই হয়তো খুব ভাগ্যবান, তাই সে তোকে ভয় দেখায়নি। সে আসলে এখন আর কোনো প্রেতাত্মা নয়। সে এই বনের এক মায়াবী শক্তি, যে তার মনের সব ঘৃণা ধুয়ে মুছে এখন শান্তির খোঁজে থাকে। তাকে ঘৃণা করার কিছু নেই রে পাগল, সে তো এখন আমাদের বনকে রক্ষা করে। দাদুর কথা শুনে সাদ্দামের ভয় মুহূর্তেই শ্রদ্ধায় বদলে গেল। সে বুঝতে পারল কাল রাতে সেই রহস্যময়ী তরুণী তাকে ভয় দেখাতে নয়, বরং নিজের অস্তিত্বের জানান দিতে এসেছিল। সাদ্দাম মনে মনে ঠিক করল সে মায়াকে নিয়ে এমন কিছু লিখবে যাতে গ্রামের মানুষ তাকে আর ঘৃণা না করে, বরং বনের সেই সুন্দর পরীর প্রতি সবার ভালোবাসা জন্মায়। সে ভাবল ঘৃণা থেকে মুক্তি পেয়ে মায়া এখন সত্যিই এক পবিত্র ছায়ায় পরিণত হয়েছে। ওই শিমুল গাছটা এখন আর ভয়ের আস্তানা নয়, বরং এক পরম শান্তির প্রতীক। সাদ্দামের মনে জেদ চেপে বসল। সে ঠিক করল যে মেয়েটির মনে সমাজ একসময় পাহাড় সমান ঘৃণা আর বিষাদ জমিয়ে দিয়েছিল, তার মুখোমুখি সে হবেই। দাদুর মুখে শোনা সেই করুণ ইতিহাস সাদ্দামকে এক অদ্ভুত সাহসে বলীয়ান করল। সেদিন ছিল অমাবস্যার রাত।
সাদ্দাম একা গিয়ে সেই প্রাচীন শিমুল গাছের তলায় বসল। চারপাশ নিঝুম, কেবল ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাত যখন গভীর হল, বনের হিমেল হাওয়া যেন হঠাৎ স্থির হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সাদ্দাম তার কাঁধে একটা বরফ শীতল হাতের স্পর্শ পেল। পেছন থেকে সেই মায়াবী কিন্তু বিষণ্ণ কণ্ঠস্বর ভেসে এল, কেন এসেছ? কেন এই অন্ধকারে নিজের বিপদ ডেকে আনছ? ফিরে যাও সাদ্দাম, মানুষের ছায়া আমার সহ্য হয় না। সাদ্দাম ধীরস্থিরভাবে ঘুরে দাঁড়াল। মেয়েটির চোখে তখন এক অদ্ভুত আগুনের আভা, যা একই সাথে ক্রোধ আর দীর্ঘশ্বাসে ভরা। সাদ্দাম কম্পিত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলল, আমি জানি তোমার মনের ভেতরে কত বড় ক্ষত। আমি জানি এই সমাজ কিভাবে তোমাকে ঘৃণা উপহার দিয়ে বনের এই অন্ধকারে ঠেলে দিয়েছিল, কিন্তু আমি তোমার সেই ঘৃণা দেখতে আসিনি। আমি এসেছি তোমার ভেতরের সেই মায়াটিকে চিনতে, যাকে কেউ কোনোদিন বোঝার চেষ্টা করেনি। সাদ্দাম বলে চলল, তোমার সাথে যে অবিচার হয়েছে তার ক্ষমা চাওয়ার অধিকার হয়তো আমার নেই, কিন্তু আমি চাই তোমার এই নিঃসঙ্গতা কাটুক। আমি তোমাকে নিয়ে এমন এক গল্প লিখছি, যেখানে তুমি কোনো ভয়ঙ্কর আত্মা নও, বরং এক অভিমানী বনদেবী। আমি চাই লোকে তোমাকে ঘৃণা নয়, বরং শ্রদ্ধা করুক। তুমি কি আমায় সেই সুযোগ দেবে না? সাদ্দামের কথাগুলো শুনে সেই রহস্যময়ী মেয়েটি থমকে গেল। তার চোখের সেই কঠিন চাহনি ধীরে ধীরে নরম হয়ে এল। সে একটু দূরে গিয়ে শিমুল গাছের গুঁড়িতে হাত রাখল। তারপর করুণ স্বরে বলল, ঘৃণা করতে করতে আমি নিজেই পাথরের মতো হয়ে গিয়েছিলাম। মানুষ যখন আমায় ভয় পায়, তখন আমার মনে হয় আমি তাদের ওপর প্রতিশোধ নিতে পারছি। কিন্তু আজ তুমি প্রথম কোনো মানুষ যে আমার ভয়ের বদলে আমার দুঃখকে দেখতে চাইলে। সে এক মুহূর্ত চুপ থেকে সাদ্দামের চোখের দিকে তাকাল। এক মৃদু হাসি তার ঠোঁটে খেলে গেল, যে হাসিতে আর কোনো ভয় ছিল না, ছিল একরাশ মুক্তি। সে বলল, ঠিক আছে সাদ্দাম, তুমি লেখো। আমার জীবনের এই অন্ধকার ঘর থেকে আলোর পথ যদি তোমার কলমে বের হয়, তবে আমি আর তোমাকে ফেরাব না। তবে মনে রেখো, মানুষের বিশ্বাস বড় ভঙ্গুর। তুমি কি পারবে তাদের মন থেকে আমার প্রতি ঘৃণা মুছে দিতে? সাদ্দাম হাসি মুখে মাথা নাড়ল। মেয়েটি তখন আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো বাতাসের সাথে, কিন্তু এবার আর সে ভয়ঙ্কর কোনো দৃশ্য ছিল না। যাওয়ার সময় সে শুধু বলে গেল, কাল আবার এসো, তোমাকে আমার জীবনের সেই না বলা অংশগুলো শোনাবো, যা কোনোদিন কেউ শোনেনি। সাদ্দাম একা সেই বনের পথে বাড়ির দিকে ফিরতে লাগল, তবে এবার আর তার বুক কাঁপছিল না। সে জানত, অন্ধকার রাতের এই কালো ছায়ার ভেতরেও একটা বিশাল আলোর গল্প লুকিয়ে আছে। সে আজ থেকে আর একা নয়, তার সঙ্গী হয়েছে এক মায়াবী ইতিহাস। পরের দিন সূর্য ডোবার আগেই সাদ্দাম তৈরি হয়ে নিল। তার মনে আজ এক অদ্ভুত উত্তেজনা। শিমুল তলায় পৌঁছাতেই দেখল, সেই রহস্যময়ী মেয়েটি গাছের ছায়ায় শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাকে আজ আর ভয়ঙ্কর লাগছে না, বরং বড় বেশি স্নিগ্ধ আর বিষণ্ণ দেখাচ্ছে। সাদ্দাম একটু কাছে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করল, কাল অনেক কথা হলো, কিন্তু তোমার নামটাই তো জানা হয়নি। কি নামে ডাকব তোমাকে? মেয়েটি একটু লাজুক হাসল। সেই হাসিতে যেন মুক্ত ঝরল। সে বলল, আমার নাম সাদিয়া। সেই রাত থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। সাদ্দাম প্রতিদিন ডায়েরি আর কলম নিয়ে শিমুল তলায় যায়। পরের দিন সূর্য ডোবা করল। সে বলল, আমার নাম সাদিয়া। সেই রাত থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। সাদ্দাম প্রতিদিন ডায়েরি আর কলম নিয়ে শিমুল তলায় যায়। সাদিয়া তার জীবনের ঝরিয়ে দেওয়া পাতাগুলো একে একে মেলে ধরে সাদ্দামের কাছে। কিভাবে সে একদিন এই বনের মাঝে একলা হয়ে গিয়েছিল, কিভাবে মানুষের অবহেলা তাকে তিলে তিলে পাথর বানিয়েছিল, সব সে মন খুলে বলল। সাদ্দাম গভীর মনোযোগ দিয়ে সাদিয়ার প্রতিটি শব্দ কাগজে বন্দি করতে লাগল। এভাবেই দিন কাটতে লাগল। দিনের আলো ফুরিয়ে যখন নীল অন্ধকার নামত, তখন সাদ্দাম আর সাদিয়ার আড্ডা জমে উঠত। লেখা শেষ হয়ে গেলে তারা ঘন্টার পর ঘন্টা গল্প করত। সাদ্দাম তাকে শোনাত আধুনিক পৃথিবীর গল্প, আর সাদিয়া শোনাত বনের পশু পাখি আর বাতাসের গান। ধীরে ধীরে এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করল। যে সাদিয়া মানুষকে ঘৃণা করত, সে এখন সারাদিন অধীর আগ্রহে সাদ্দামের পায়ের শব্দের অপেক্ষায় থাকে। সাদ্দামের সরলতা আর তার প্রতি সাদিয়ার এই যে অকৃত্রিম সম্মান, তা সাদিয়ার পাথুরে মনে ভালোবাসার ফুল ফুটিয়ে তুলল। সাদিয়া বুঝতে পারল, সে সাদ্দামের প্রেমে পড়ে গেছে। এক অশরীরী আত্মা হয়েও সে অনুভব করতে লাগল মানুষের হৃদস্পন্দন।
অন্যদিকে সাদ্দামও নিজেকে সামলাতে পারল না। সে জানত সাদিয়া এই জগতের রক্তমাংসের কেউ নয়, তবুও সাদিয়ার মায়াবী চোখ আর তার ওই বিষণ্ণ হাসি সাদ্দামকে আচ্ছন্ন করে ফেলল। সাদিয়ার প্রতি এক গভীর অনুরাগ আর ভালো লাগা সাদ্দামের মনেও বাসা বাঁধল। একদিন গল্প করার মাঝে সাদ্দাম সাদিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, সাদিয়া, তোমার এই গল্পটা যখন শেষ হবে তখন কি তুমি আবার হারিয়ে যাবে? তোমাকে ছাড়া আমার বিকেলগুলো যে বড্ড ফাঁকা হয়ে যাবে। সাদিয়া চুপ করে থাকল। তার স্বচ্ছ চোখের কোণে এক ফোঁটা অশ্রু চিকচিক করে উঠল। সে শুধু বিড়বিড় করে বলল, ভালোবাসা কি কোনোদিন সীমানা মানে সাদ্দাম? হয়তো আমি থাকব না, কিন্তু তোমার এই গল্পের পাতায় আমি সারা জীবন তোমার হয়েই বেঁচে থাকব। শিমুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই দুই অসম জগতের মানুষের মাঝে তখন বইছিল এক পবিত্র প্রেমের হাওয়া। সাদ্দাম বুঝতে পারল, কালো রাতের এই গল্পটি আসলে কোনো ভয়ের গল্প নয়, এটি একটি চিরন্তন ভালোবাসার উপাখ্যান হতে চলেছে। সাদ্দাম আজ মনের ভেতর এক অন্যরকম সাহস আর উত্তেজনা নিয়ে শিমুল তলার দিকে হাঁটা দিল। তার পকেটে যত্নে রাখা একটি টকটকে লাল গোলাপ, যেটি সে সাদিয়ার জন্য নিয়ে এসেছে। শিমুল গাছের নিচে পৌঁছাতেই দেখল সাদিয়া অপলক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। সাদ্দাম পাশে গিয়ে দাঁড়াতেই সাদিয়া হাসিমুখে চাইল। সাদ্দাম আর দেরি না করে সরাসরি জিজ্ঞেস করল, সাদিয়া, সত্যি করে একটা কথা বলো তো, আমাকে তোমার কেমন লাগে? সাদিয়া কিছুটা লাজুকভাবে মাথা নিচু করে বলল, ভালোই তো লাগে। এই নির্জন জীবনে তুমি আসার পর থেকেই তো আমি আবার হাসতে শিখেছি। সাদিয়ার এইটুকু স্বীকারোক্তি সাদ্দামের জন্য যথেষ্ট ছিল। সে পকেট থেকে লাল গোলাপটি বের করে সাদিয়ার সামনে ধরল। তারপর হাঁটু গেড়ে বসে সাদিয়ার চোখের দিকে তাকিয়ে গভীর আবেগে বলল, সাদিয়া, আমি জানি আমাদের জগৎ আলাদা, কিন্তু আমার মন কোনো সীমানা মানছে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সাদিয়া। ভালোবাসার প্রস্তাব দিয়েই সাদ্দাম তার ডায়েরির পাতা থেকে ছোট্ট একটি কবিতা পড়ে শোনাল। কালো রাতের আঁধার চিরে তুমি এলে মোর পাশে, হাজার বছর থমকে থাকুক তোমার ওই মায়াবী হাসে। মানুষ তুমি নও গো জানি, নও এ ভুবনের কেউ, তবু মোর হৃদয়ে জাগালে তুমি ভালোবাসার ঢেউ। কবিতাটি শুনে সাদিয়ার চোখে জল টলমল করে উঠল। সে কম্পিত হাতে গোলাপটি গ্রহণ করল। এক অলৌকিক স্পর্শে গোলাপটি যেন সাদিয়ার হাতে উজ্জ্বল হয়ে উঠল। সাদিয়া ধীর গলায় বলল, আমি কোনোদিন ভাবিনি কেউ আমাকে এভাবে ভালোবাসবে। আজ থেকে আমি শুধু তোমারই হলাম। এরপর থেকে শুরু হলো এক অনন্য প্রেমের উপাখ্যান। সাদ্দামের গল্প লেখার কাজ চলত ঠিকই, কিন্তু এখন লেখার ফাঁকে ফাঁকে চলত দীর্ঘ ভালোবাসার আলাপ। সাদ্দাম সাদিয়ার হাত ধরতে পারত না ঠিকই, কিন্তু তাদের মনের টান ছিল সুগভীর। গল্প লেখা শেষ হয়ে গেলে তারা দুজনে শিমুল গাছের তলায় বসে ভবিষ্যতের কথা ভাবত। সাদ্দাম বুঝতে পারল, সাদিয়ার মতো এক পবিত্র আত্মার ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। গ্রামের মানুষ যে গাছকে ভয় পেত, এখন সেই গাছই হয়ে উঠল এক পবিত্র প্রেমের সাক্ষী। কালো রাতের সেই আঁধার যেন সাদ্দাম আর সাদিয়ার ভালোবাসার আলোয় ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সাদিয়ার মনের সব পুরনো ঘৃণা এখন এক গভীর অনুরাগে পরিণত হয়েছে, যার একমাত্র কারিগর সাদ্দাম। সাদ্দাম আর সাদিয়ার প্রেম যখন গভীর হলো, তখন তাদের মনে এক অপার্থিব আকাঙ্ক্ষা দানা বাঁধল। সাদ্দাম সাদিয়ার খুব কাছে থাকতে চায়, তাকে স্পর্শ করতে চায়, কিন্তু সাদিয়া তো এই রক্তমাংসের জগতের কেউ নয়। একদিন রাতে শিমুল তলায় বসে সাদ্দাম গভীর আবেগে জিজ্ঞেস করল, সাদিয়া, আমি কি কোনোদিন তোমাকে স্পর্শ করতে পারবো না? তোমার হাত দুটো ছুঁয়ে দেখার কি কোনো উপায় নেই? সাদিয়া দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকাল। তার চোখে তখন ভয়ের ছায়া। সে ফিসফিস করে বলল, সাদ্দাম, আমাদের জগৎ আলাদা। আমাকে স্পর্শ করা মানেই মৃত্যুর দুয়ারে পা রাখা। যদি কোনো মানুষ আমার মতো অশরীরীকে স্পর্শ করতে চায়, তবে তাকে এমন এক কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যাতে তার প্রাণের ঝুঁকি থাকে। তুমি এই ভুল করো না। সাদ্দাম নাছোড়বান্দা। সে সাদিয়ার হাত ধরার জন্য নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত। সাদিয়া অনেকবার তাকে আটকানোর চেষ্টা করল, কাঁদল, অনুরোধ করল। সে বলল, সাদ্দাম, আমি তোমাকে হারাতে চাই না। এই ভালোবাসা এভাবেই থাকুক না। কেন তুমি নিজের জীবন বিপন্ন করতে চাইছো? কিন্তু সাদ্দাম সাদিয়ার কোনো কথাই শুনল না। তার চোখে তখন সাদিয়ার অস্তিত্বকে পাওয়ার নেশা। সাদিয়া বাধ্য হয়ে তাকে একটি প্রাচীন তুকতাকের কথা বলল, যা পালন করলে ক্ষণিকের জন্য হলেও সাদ্দাম তাকে স্পর্শ করতে পারবে, তবে এতে সাদ্দামের আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় থাকে।
রাত যখন নিঝুম, সাদ্দাম সেই কঠিন ঝুঁকি নিতে প্রস্তুত হল। বনের ভেতর এক ভয়ঙ্কর নীরবতা নেমে এল। সাদ্দাম সাদিয়ার দেখানো পথ অনুযায়ী নিজের সবটুকু সাহস সঞ্চয় করে এগিয়ে গেল। সাদিয়ার আত্মা আর সাদ্দামের মানবদেহের মাঝে যে অদৃশ্য দেয়াল ছিল, সাদ্দাম তা ভেঙে ফেলার চেষ্টা করল। সব বাধা পেরিয়ে একসময় সাদ্দাম সফল হল। সে প্রথমবারের মতো সাদিয়ার বরফশীতল হাতটি নিজের হাতের মুঠোয় নিল। এক মুহূর্তের জন্য মনে হলো পুরো পৃথিবী থমকে গেছে। সাদিয়ার চোখের জল সাদ্দামের হাতে এসে পড়ল। সাদ্দাম সাদিয়ার স্পর্শ পেল ঠিকই, কিন্তু সেই স্পর্শের তীব্রতায় তার শরীর নিস্তেজ হয়ে আসতে লাগল। অবশেষে সাদ্দামের অদম্য ইচ্ছা জয়ী হল। সে প্রমাণ করে দিল যে ভালোবাসার কাছে জীবন মৃত্যুর সীমাও তুচ্ছ। সাদিয়ার মায়াবী চোখের সামনে সাদ্দাম এক অন্য জগতে প্রবেশ করল, যেখানে তারা আর আলাদা নয়, একে অপরের সমান্তরাল। সাদিয়ার প্রতি সাদ্দামের এই ত্যাগ তাদের ভালোবাসাকে এক অমর রূপ দিল। তারা এখন আর শুধু লেখক আর গল্পের চরিত্র নয়, তারা হয়ে উঠল এক অবিচ্ছেদ্য সত্তা। বন্দি হৃদয় ও অলৌকিক মায়া। সাদ্দাম আর সাদিয়ার গোপন অভিসারের কথা আর গোপন রইল না। সেদিন সন্ধ্যায় যখন সাদ্দাম শিমুল গাছের তলায় আপন মনে সাদিয়ার সাথে কথা বলছিল, তখন ওই পথ দিয়ে যাচ্ছিল গ্রামেরই এক লোক। অন্ধকারে সাদ্দামকে একা একা বিড়বিড় করতে দেখে লোকটির সন্দেহ হয়। সে আড়ালে দাঁড়িয়ে মোবাইল ফোনে সাদ্দামের কিছু ছবি ও ভিডিও তুলে নেয়। পরদিন সকালে সেই ছবিগুলো সাদ্দামের বাবা মার কাছে পৌঁছাতেই বাড়িতে তুঘলকি কাণ্ড শুরু হয়ে গেল। বাবার আগে ফেটে পড়ে বললেন, ছেলে আমার পাগল হয়ে গেছে, শয়তানের কবলে পড়েছে। মা কান্নায় ভেঙে পড়লেন। সেদিন থেকেই সাদ্দামের ওপর নেমে এল কঠোর নিষেধাজ্ঞা। তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হলো। দিনে বা রাতে কোনো সময়ই তাকে বাইরে বের হতে দেওয়া হতো না। দিন কাটে, রাত বাড়ে। সাদ্দামের মন পড়ে থাকে সেই শিমুল তলায়। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার ফর্সা মুখটা শুকিয়ে কালো হয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল। বাবা মা কত সাধ্য সাধনা করলেন, প্রিয় সব খাবার বানিয়ে আনলেন, কিন্তু সাদ্দাম মুখ ফিরিয়ে থাকল। তার শুধু এক জেদ, সে সাদিয়ার কাছে যাবে। দীর্ঘ কয়েকটা দিন পার হওয়ার পর এক গভীর রাতে সাদ্দামের বন্ধ ঘরের জানালায় একটা হিমেল হাওয়া এসে লাগল। হঠাৎ ঘরের কোণে এক মায়াবী আলোর আভা ফুটে উঠল। সাদ্দাম তাকিয়ে দেখল সাদিয়া দাঁড়িয়ে আছে। সাদিয়ার চোখে জল। সে সাদ্দামের জীর্ণ শরীরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, সাদ্দাম, এ তুমি কি করেছ? নিজের শরীরের এই হাল কেন করেছ তুমি? কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? সাদ্দাম হাত বাড়িয়ে তাকে ছুঁতে চাই, কিন্তু সাদিয়া ধরা দিল না। সে ভাঙা গলায় বলল, তুমি নিজেকে শেষ করে দিলে আমার গল্পটা কে শেষ করবে? যাও সাদ্দাম, খেয়ে নাও। তুমি সুস্থ না হলে আমি আর কোনোদিন তোমার সামনে আসব না। এই বলেই এক ঝটকায় সাদিয়া মিলিয়ে গেল। তার কিছুক্ষণ পরই সাদ্দামের এক খালা দরজার তালা খুলে ঘরে ঢুকলেন, হাতে ভাতের থালা। তিনি সাদ্দামের অবস্থা দেখে কেঁদে ফেললেন। সাদ্দাম এতক্ষণ কারো হাতেই খাচ্ছিল না, এমনকি তার বাবা মার হাজার চেষ্টাতেও সে মুখ খোলেনি। কিন্তু সাদিয়ার ওই শাসন আর ভালোবাসা যেন ম্যাজিকের মতো কাজ করল। সাদ্দাম খালার হাত থেকে খাবারের লোকমা নিল। খালা অবাক হয়ে দেখলেন যে ছেলে মরার মতো পড়েছিল, সে আজ নিজ থেকেই খাচ্ছে। তিনি খুশিতে চিৎকার করে সাদ্দামের মাকে ডাকলেন। মা দৌড়ে এসে দেখলেন সাদ্দাম খাচ্ছে। তিনি ভাবলেন হয়তো সাদ্দাম সুস্থ হয়ে উঠছে, কিন্তু তিনি জানতেন না যে সাদ্দাম আসলে তার বাবা মার জন্য নয়, বরং বনের সেই পরীর দেওয়া কথা রাখতেই আজ অন্য মুখে তুলে নিয়েছে। সাদ্দাম খাচ্ছিল ঠিকই, কিন্তু তার চোখ জানালার বাইরের সেই ঘন অন্ধকারের দিকে স্থির হয়েছিল। সে মনে মনে বলছিল, সাদিয়া, আমি সুস্থ হচ্ছি শুধু তোমার কাছে ফিরে যাওয়ার জন্য। গল্পের পরবর্তী অংশ নিয়ে কোনো নির্দিষ্ট ভাবনা আছে? ছেলের এমন জীর্ণ দশা এবং অন্নত্যাগের জেদ দেখে বাবা মা শেষ পর্যন্ত হার মানলেন। তারা বুঝতে পারলেন সাদ্দামকে জোর করে আটকে রাখা মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। পরদিন সকালে বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তুই তোর মতো চল, কিন্তু মনে রাখিস সাদ্দাম, ওই শিমুল গাছের ছায়া ভালো নয়। যদি কোনো বিপদ হয় তখন আমাদের আর কিছু করার থাকবে না। সাদ্দাম কোনো উত্তর দিল না। তার কানে তখন সাদিয়ার সেই মায়াবী সুর বাজছিল। ঘর থেকে বের হয়ে সে পাগলের মতো দৌড়ে গেল সেই চিরচেনা শিমুল তলায়। সেখানে গিয়ে দেখল
সাদিয়া একা বসে আছে, যেন তার জন্যই প্রহর গুনছিল। সাদ্দামকে দেখে সাদিয়া মুচকি হেসে বলল, তুমি এসেছ? আমি জানতাম তুমি ঠিক আসবে। সাদ্দাম আবেগী স্বরে বলল, সাদিয়া, আর কোনো আড়াল নয়। আজ থেকে আমি তোমার সব কথা শুনব। তবে একটা কথা, আজ থেকে তুমি শুধু এই বোনের নও, তুমি আমার বাড়িতেও যাবে। আমি চাই তুমি আমার সবসময়ের সঙ্গী হও। সাদিয়া বিস্ময় আর আনন্দ নিয়ে তাকিয়ে রইল। সে মাথা নেড়ে সম্মতি জানাল। সাদ্দাম সারাটা দিন সেখানে কাটাল, তাদের নতুন করে শুরু হওয়া গল্পের পাতাগুলো আবার ভরতে শুরু করল। রাত যখন গভীর হল, সাদ্দাম নিজের ঘরে ফিরে এল। কিন্তু আজ সে একা নয়। জানালার পর্দাটা হিমেল হাওয়ায় দুলতে শুরু করল, আর ঘরের এক কোণে আবছা আলোয় ফুটে উঠল সাদিয়ার অবয়ব। সাদ্দাম অবাক হয়ে দেখল, সাদিয়া সত্যিই তার ঘরে এসেছে। সারা রাত ধরে তারা কত কথা বলল। সাদ্দাম তার ডায়েরিতে সাদিয়ার বলা প্রতিটি স্মৃতি টুকে রাখল। সাদিয়ার মনের সেই পুরনো ঘৃণা এখন পুরোপুরি মুছে গেছে। সে এখন সাদ্দামের উপস্থিতিতে এক পরম শান্তি খুঁজে পায়। ভোরের আলো ফোটার ঠিক আগে সাদিয়া মায়াবী হাসিতে ঘরটা ভরিয়ে দিয়ে বলল, আজ যাই সাদ্দাম, কাল আবার কথা হবে। এভাবেই শুরু হলো তাদের এক অদ্ভুত আর মায়াবী দিনকাল। দিনে শিমুলতলা আর রাতে সাদ্দামের ঘর। সাদিয়া এখন সাদ্দামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামের মানুষ জানত না যে কালো রাতকে তারা ভয় পেত, সেই রাতের অন্ধকারেই সাদ্দাম খুঁজে পেয়েছে তার জীবনের সবচেয়ে সুন্দর আর মায়াবী এক ভালোবাসার গল্প। সাদিয়ার অস্তিত্ব এখন আর সাদ্দামের কাছে কোনো আতঙ্ক নয়, বরং এক পরম তৃপ্তির নাম।